বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর জায়গাগুলো আস্তে আস্তে ভরে উঠছে। 7টা দল এর মধ্যে পেয়ে গিয়েছে। আজকেও 3টা ম্যাচ, মানে আরও 3টা দল, 6টা দল মাঠে নামবে এই 3টা স্পটের জন্য রাউন্ড অফ 16-এ জায়গা করে নিতে। ঠিক এরকম একটা সময়ে ঢাকা ফ্ল্যাশের ওয়ার্ল্ড কাপ ক্রেজে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির এবং আজকেও আমার সঙ্গে আছেন দুজন বিশেষ অতিথি। তার মধ্যে একজন ঢাকা ফ্ল্যাশের নিয়মিত মুখ, যিনি যখন কথা বলেন আমরা চুপচাপ শুনি, সে ভদ্রলোকটা হচ্ছে হাবিবুর রহমান। স্বাগত জানাচ্ছি ভাই আপনাকে আরও একবার। কেমন ভালো বোধ করছেন ফ্রান্সের এই পারফরমেন্স দেখার পর? রাইট। আচ্ছা, আরেকজন আছেন যিনি, তার নাম হচ্ছে, আচ্ছা নাম বলার আগে আমি বলি, তিনি হচ্ছেন খুব বিখ্যাত জনপ্রিয় পরিচিত টেলিভিশন উপস্থাপক অহনা তাসনিম খান। আমি এরপর একটা লাইন মনে করে রাখছি, এই জন্য বলি অহনা তাসনিম খান। তিনি কোন দেশের ফ্যান এটা বের করতে বের হয়ে যায় আমাদের জান। বলেন এবার আপনি। আপনি অনেক এফর্ট দিয়েছেন, সেজন্য আমি এই স্টেটমেন্টটাকে নিলাম। এবং সেটা হচ্ছে চ্যাটজিপিটি ছাড়াই, কিন্তু ইনস্ট্যান্ট আমার মাথায় আসছে তাই বললাম। একদম ইনস্ট্যান্ট এটা। একদম instant। ওয়াও, মানে ট্যালেন্টেড হয়ে যাচ্ছে ফয়সাল। তুমি ইজ ওয়ার্কিং সো হার্ড এই ওয়ার্ল্ড কাপে, তারপরে যে ভিতরে ছন্দ আছে, শুধু ঘুমটা যদি আরেকটু হইতো ঠিকঠাক মতো আরো ট্যালেন্ট হয়ে যেতাম। সারাই যা ছন্দ। হ্যাঁ, বাট আমার এই বছর একটু বেশি খেলার প্রতি আমার ভালোবাসা বেড়েছে, বিকজ সো মেনি টিমস আর প্লেইং সো গুড। আমার কিছু করার নেই। রাইট, কিন্তু একটা টিমকে আপনি কখনোই ভালোবাসতে পারেন না, ওই একটা ছাড়া বাকি 47টা টিমের আপনি সাপোর্টার, সেটা আমি বুঝে গেছি। হ্যাঁ, আমাদের সঙ্গে দুজনেই মেসিকে মেসিকে আসলে কে ভালোবাসে না, দুনিয়ার সবাই ভালোবাসে। অলরাইট, আজকে রাতে যে 3টা ম্যাচ সেগুলোর একটু বলে দিই। তার আগে আরেকটা বিশেষ ঘোষণা বলে দিই। আপনারা আজকে শুধু শুনবেনই না, আমাদের প্রোগ্রাম দেখবেনই না, আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন। কিভাবে? আপনাদের জন্য একটা চমক আছে, সেটা হচ্ছে ঢাকা ফ্ল্যাশ নিয়ে এসেছে বিশ্বকাপ কুইজ এবং বিশেষ বিশেষ পুরস্কার। 2টা বিমান টিকিট, ঢাকা টু কক্সবাজার যাওয়া আসা, ঢাকা টু সিলেট রিটার্ন টিকিট সহ। এটা হচ্ছে ইউএস বাংলার সৌজন্যে ঢাকা ফ্ল্যাশের এই আয়োজন আপনাদের জন্য। আচ্ছা, কুইজটা আমি বলবো, তার আগে কুইজের নিয়ম বলে দিই। কুইজে অংশ নিতে অবশ্যই ঢাকা ফ্ল্যাশের আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন, ফেসবুকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আমাদের এই প্রোগ্রাম যেটি দেখছেন। আজকে থেকে যে কুইজটা শুরু হচ্ছে ফাইনাল পর্যন্ত চলবে, এবং ফাইনাল শেষে যে দুজন সবচেয়ে বেশি সঠিক উত্তর দেবেন তার মধ্যে যিনি প্রথম হবেন, প্রথম জন পাবেন ঢাকা কক্সবাজার ঢাকার রিটার্ন টিকিট সহ ইউএস বাংলা সৌজন্যের টিকিট, এবং যিনি দ্বিতীয় সর্বোচ্চ উত্তর দেবেন সঠিক, তিনি পাবেন ঢাকা সিলেট ঢাকার এয়ার টিকিট। অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে পেজটা, এবং আমাদের প্রত্যেকটা কুইজের সঠিক উত্তর দিতে হবে। এর বাইরেও অবশ্যই আপনারা চোখ রাখতে পারেন www.dhakaflash.com এই ওয়েবসাইটে। ওকে, কুইজটা আমি একটু পরে বলি। আপনারা এখনই শুনে এখনই দেখা যাবে কুইজের উত্তর নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন না, গুরুত্বপূর্ণ আলোচনায় যাই। যেহেতু একজন ফ্রান্সের বিগেস্ট সাপোর্টার, ফ্যান এবং অ্যানালিস্ট আছে বাংলাদেশে, আমরা সেহেতু তাকে পেয়েছি। ফ্রান্স সুইডেন ম্যাচটা দিয়ে শুরু করি। হাবিব ভাই, প্রথমত হচ্ছে এই ফ্রান্সকে ঠেকাবে কে? হু উইল স্টপ দিস ফ্রান্স? ডু ইউ সি এনিওয়ান যে ফ্রান্সকে থামাতে পারবে? ফাইনালের আগ পর্যন্ত ফ্রান্সের সাথে দেখা হইতে পারে স্পেন, মরক্কো। মানে যদি স্লাইটেস্ট পসিবিলিটি থাকে যে মানে যে 2টা টিম বা 3টা টিম ফ্রান্সকে আটকাইতে পারে, সেই 3টা টিম হলো স্পেন, আর্জেন্টিনা, মরক্কো। আর্জেন্টিনা তো ওই সাইডে নাই, সো ফাইনালের আগে দেখা হচ্ছে না। আর স্পেন ট্যাকটিক্যালি পারবে, স্পেনের সে অ্যাবিলিটি আছে, কারণ স্পেন মিডফিল্ড ব্যাটেলে যদি ফ্রান্সকে খেলতে না দেয় সেক্ষেত্রে কিন্তু ফ্রান্স প্রবলেমে পড়বে। আপনার লাস্ট 2টা মিটিংয়ের রেজাল্টে কিন্তু স্পেনই বিজয়ী, এবং লামিন ইয়ামাল ইজ বিটুইন দ্য লাইন অপারেটর ইন দিস সিনারিও। এবং লামিন ইয়ামালকে ফ্রান্স ডিফেন্স বা ফ্রান্স মিডফিল্ড কোনোভাবেই এখন পর্যন্ত ট্র্যাক করতে পারে না। দ্যাটস দ্য ওয়ে হি প্লেস। সে হচ্ছে মেসি আর নেইমারের হাইব্রিড ভার্সন। এই এজের একটা ছেলে আসলে মানে মিরাকেল। হয়তো এই ওয়ার্ল্ড কাপে সে বাকিদের আলোয় ওই রকম লাইমলাইট পায় নাই, বাট টুর্নামেন্ট প্রোগ্রেস করতে থাকলে, স্পেন যদি স্ট্রেংথ গেইন করতে থাকে, দে ক্যান ইজিলি না, নট ইজিলি, আর মরক্কো দে ক্যান স্টপ ফ্রান্স। আর মরক্কো হচ্ছে বাঞ্চ অফ ফাইটার্স। মরক্কো ফিজিক্যালি স্ট্রং, প্লাস হচ্ছে নিজেদেরকে ওরা প্রচন্ড ট্রাস্ট করে। ওদের হচ্ছে ধরেন ওই ইনার কানেক্টিভিটি আছে, টিম ওয়াইজ বন্ডিং আছে। ফ্রান্সকে ওরা ইজিলি ফ্রান্সের খেলাটা খেলতে দিবে না। আর মরক্কো ট্রানজিশনাল ব্রেকে খুব মারাত্মক। তো ফ্রান্স যখন উঠে আসে অপোনেন্টকে ভাঙার জন্য, তখন কিন্তু ফ্রান্স ডিফেন্স লাইনের পেছনে জায়গা দেয়। আইভরি কোস্ট হচ্ছে বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্সকে 2-1 হারাইছিল। ইনফ্যাক্ট এই ম্যাচের আগেও তো ফ্রান্স গ্রুপ স্টেজে সব ম্যাচে গোল কনসিড করছে। সো মিড ব্লক টিম ফ্রান্সকে হারাইতে পারে, অথবা ভেরি মাচ ক্রিয়েটিভ টিম ফ্রান্সকে হারাইতে পারে। ভেরি মাচ ক্রিয়েটিভ টিমের লিস্টে আসে স্পেন, আর মিড ব্লক টিমের লিস্টে আসে আর্জেন্টিনা আর মরক্কো। ওকে, গট ইট। অহনা, খেলা তো নিশ্চয়ই দেখেছেন, বাট এত ডিফারেন্ট টাইমে খেলা, সারা রাত ধরে তার খেলা, কালকে কোন কোন ম্যাচ দেখছেন আপনি একটু বলেন।
কারণ আমি ফ্রান্সের খেলাটা দেখলাম, নরওয়ে আর কোট ডিভোয়ার সব দেখেছি। সকালের ম্যাচটা আমার শুধু একটু দেখা সকালের ম্যাচ বৃষ্টির জন্য একটু ডিলেও হয়েছে, সব মিলে আমার মনে হচ্ছে সকালেরটা আমি পরে আবার একটু দেখে নিয়েছি, পরে আবার এটা ঠিকঠাক। তো ফ্রান্সের ম্যাচ দেখার পরে মানে অফকোর্স এমবাপ্পে তিনি আসলে এই ম্যাচে মানে ফ্রান্স যেভাবে খেলছে, ফ্রান্সের দুজন ফুটবলার ইনফ্যাক্ট দুইটা পুরস্কারে নিয়ে যেতে পারে, গোল্ডেন বুট এবং গোল্ডেন বল, অলিজে এবং এমবাপ্পে যেভাবে খেলছে। হাবিব ভাইয়ের সঙ্গে এটা নিয়ে আরো কথা বলবো, কিন্তু আপনার কাছ থেকে শুনে যে এমবাপ্পের খেলা যখন মানে দেখতে আসলে কেমন লাগে এমবাপ্পেকে, কি মনে হয়? মানে এমবাপ্পেকে নিয়ে তো শুরু থেকে কথা হয়েছে, ও হলো কিছুক্ষণ পরে বোঝা যাবে যে এমবাপ্পের উপর একটা জিন ভর করবে এন্ড সামথিং উইল হ্যাপেন টু হিম। সো এমবাপ্পে ইজ আ বিউটি টু ওয়াচ, এবং ওর সাথে যখন ওলিসে অ্যাসিস্ট করে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইভেন মোর বিউটিফুল। চারজন যদি সামনে অ্যাটাকিং এর জন্য থাকে, আমার মনে হয় যে দ্যাট মানে উল্টো পাশের যে টিমটা তাকে রীতিমতো যুদ্ধ করে খেলতে হবে ফ্রান্সের সাথে। সো ফ্রান্সকে থামানোর মতো এখন আর তেমন কোনো দল দেখা যাচ্ছে না, কারণ যে কোনো দলে একটা বা দুটো হিরো, ফ্রান্সে হিরোর পরে হিরো দেখা যাচ্ছে, অল আর সুপারস্টার। আমরা বার্কোলার কথা আপনি বললেন, একটু এই প্রসঙ্গে আসি। প্রথমত হচ্ছে বার্কোলা কালকে ফার্স্ট 11-এ স্টার্টিং এর চান্স পেয়েছেন, মানে ইন্টারেস্টিং না, ডিজার্ডুয়ার ইনজুরিতে তিনি জায়গা পেলেন হচ্ছে সাব থেকে ফার্স্ট 11, এবং এখন তিনি আসলে কি ফার্স্ট 11-এর অটোমেটিক চয়েস হয়ে গেছেন দেশমের। যদি কেউ ইনজুরিতে থাকে তাইলে, নাহলে ডুয়ে স্টার্ট করবে। ওকে, অ্যাট দ্য সেম টাইম ডিফেন্সেও বোধহয় দেশম এখনো কি তার 4 ব্যাককে তিনি সেট করতে পেরেছেন নাকি প্রতি ম্যাচ আসলে চেঞ্জ করে না? আসলে ওরা তো একটা ম্যাসিভ ফোর্স, ফুটবলে গ্যাং কালচার আছে তিনটা, এক হলো আর্জেন্টিনার গ্যাং কালচার, ফ্রান্সের গ্যাং কালচার, আর নরওয়ের গ্যাং কালচার। এখন অ্যাড হইছে আবার মরক্কো একটা গ্যাং এর মতো আচরণ করতেছে। ওদের যে ফ্রান্সের যে গ্যাং, এখানে হচ্ছে ধরেন অলমোস্ট এভরিওয়ান ইজ এ গ্যাংস্টার। এখন ধরেন কোচকে রোটেশন করাইতে হচ্ছে, এবং রোটেশন করাইলে বড় টুর্নামেন্টে ফায়দা হচ্ছে ফ্যাটিগ ম্যানেজমেন্টের ফায়দা। এখন ধরেন আমি এই ম্যাচে একটু লেস স্ট্রঙ্গার অপোনেন্ট, ওকে ফাইন, আমি তাহলে 2-3 জনকে রোটেট করাই দিচ্ছি। এটা করলে হবে কি, বাকি ম্যাচে আবার ফুল এনার্জি নিয়ে, কারণ এমনিতেই হিউমিড কন্ডিশনে খেলা ইউএসএ তে, তো এই কারণে ধরেন আপনার যদি রোটেশন বেশি থাকে তাহলে তো আপনার ইনজুরি রিস্ক কমে, আর প্লাস হচ্ছে ধরেন টিমের স্ট্রেংথটা ভালো থাকে। কিন্তু একটা জিনিস মানে আমি পার্সোনালি চাইছিলাম যে সুইডেন অ্যাটলিস্ট, কারণ সুইডেনের অ্যাটাকই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি ওয়ান অফ দ্য ফাইনেস্ট, ভাই গাইকোরেস আর ইসাকের যে জুটি তারা তো আসলে সাফল্য পেয়ে আসলে, কিন্তু এই ম্যাচে পুরো ইনঅ্যাক্টিভ মনে হয়েছে না সুইডেনের ফরওয়ার্ডকে? না, একটা পর্যায়ে না ম্যাচে কিছু ম্যাচে আপনাকে আত্মসমর্পণ করে ফেলতে হয়। আচ্ছা, মানে ম্যাসিভ ফোর্সের সামনে পড়লে আপনার হচ্ছে ওই ইয়াটা থাকে না, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে ফ্রান্স হলো ফোর্স অফ নেচার। এখন ধরেন স্পেন খুব ভালো খেলছে, কিন্তু স্পেনের যে বড় স্টার, বিগেস্ট স্টার লামিন ইয়ামাল, তার অরিজিন কিন্তু মরক্কো। এখন ইয়ামাল যদি মরক্কোতে খেলতো, আমি বলতাম যে মরক্কোই বিশ্বকাপ জিতবে। ব্যাপারটা এরকম হয়ে যেত, কারণ মরক্কো ওই রকম একজন গেম চেঞ্জার নাই, কিন্তু অ্যাজ এ টিম তারা কানেক্টেড। একজন গেম চেঞ্জার প্লেয়ার লাইক লামিন ইয়ামাল যদি মরক্কোতে খেলতো, কি হইতে পারতো একবার চিন্তা করুন। অলরাইট, সুইডেন আচ্ছা এমনিতে এরকম ধরেন একটা দল যখন এরকম অসহায় আত্মসমর্পণ করে, সে যেটা বললো 3-0 গোলে, ওই দলের জন্য একটু মায়া লাগে না? হয় না? আমার তো লাগে, মনে হয় আমার ভীষণ মায়া লাগে, কিন্তু যখন আমি অপোনেন্টকে আসলে এত বিউটিফুলি জিতে দেখি তখন আসলে আর কিছু বলার থাকে না। এবং যদি মরক্কোর কথা বলি, মরক্কোর খেলা দেখে তো লাস্ট দিন আমি একটু ইমোশনালি হয়ে গেলাম, যে মরক্কোতে সাইবারি কিন্তু রক্তাক্ত হয়ে গেল, তারপরে কি ওয়ান্ডার ম্যাচ। সো হাকিমি এন্ড সাইবারি, ওদেরকে দেখলে আমার মনে হয় যে ভাইয়া যে কথাটা বললো, আই এগ্রি উইথ দ্যাট, যে লামিন যদি ওখানে যুক্ত হয়ে যেত, মরক্কোতে মনে হয় সেই একজন গেম চেঞ্জারের অভাব। আর মরক্কো এবার বিশ্বকাপ জিততেও পারে এমন মনে হচ্ছে হুটহাট, কারণ ওদের খেলার স্টাইল খুবই মজার ব্যাপার হচ্ছে ওরা সেটাই বলার চেষ্টা করছে। ওটা হবে রিগ্রেট করলাম জন্মভূমিকে সিলেক্ট করতে পারতো। মেসিকে স্পেন অ্যাপ্রোচ করছিল না, খুব ভালোভাবেই অ্যাপ্রোচ করছিল, এবং ও কিন্তু বার্সেলোনাতে গ্রো করা, ও কিন্তু আর্জেন্টাইন রুটে গ্রো করা না, একটা সময় পর্যন্ত ছিল, তারপরে কিন্তু বেড়ে ওঠাটা স্পেনে। মেসি মূলত স্প্যানিশ বলতে আমার মনে হয় আর্জেন্টাইনদের মধ্যে ওই জাতীয়তাবোধটা ব্লাড আসলে একেবারে। তবে ইন্টারেস্টিং এক্সাম্পল, এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম জিদানের ছেলে খেললো আলজেরিয়ার হয়ে, যে জিদানও খেলতে পারতেন আলজেরিয়ার হয়ে, খেলেননি। এরকম অসংখ্য আছে অনেকেই। এই সুইডেন দলেও প্রবাবলি ওই যে আয়ামারি আছে না, আয়ারি, ওর জন্ম হচ্ছে তিউনিশিয়াতে, কিন্তু সে ধরেন সুইডেনের হয়ে খেলছে। অলরাইট, আমরা এই ম্যাচের পরে না, ফলাফলের পরে আমার একটা খুব এখন আফসোস হচ্ছে জার্মানি প্যারাগুয়ে ম্যাচটাই পরে, কারণ আমাদের প্রেডিকশন ছিল এই ম্যাচ যেই জিতবে, স্পেশালি ফ্রান্স ভার্সেস জার্মানি ম্যাচ দেখবো, সেটা হচ্ছে না হাবিবুর। কিন্তু এখন হচ্ছে আপনি ডিফারেন্ট টাইপের ম্যাচ দেখবেন ডিফেন্স ভার্সাস অ্যাটাক ব্যাটেল। মানে প্যারাগুয়ে বেশ ভালো জমাট রক্ষণ করবে, ওরা ওদের স্ট্র্যাটেজি হচ্ছে ডিপ সিট ডিফেন্ড করা,
এখন ফ্রান্সের বিপক্ষে আপনি কতক্ষণ ডিপ সিট ডিফেন্ডটা করতে পারবেন এটা আসলে ম্যাটার করে। কারণ হচ্ছে ধরেন গ্রাউন্ডে ভাঙতে পারে না, এয়ারে প্রেসার দেবে, এয়ারে পারতেছে না, লং রেঞ্জ মারবে, মানে কত সময় পর্যন্ত আপনি আটকে রাখবেন? কারণ ওদের অ্যাটাকটা হচ্ছে ফ্রি ফ্লোয়িং, মানে মানে এক একজন এক এক বারবার পজিশনাল ইন্টারচেঞ্জ, মার্ক করা কঠিন। সামান্যতম ভুল, 30 সেকেন্ডের মিস্টেক বা 5 সেকেন্ডের মনোযোগের বিচ্যুতি, যে কোনো একজন গোল করে। আচ্ছা, এই প্রসঙ্গে মনে হলো জাপান তো এই স্ট্র্যাটেজি নিয়েছিল ব্রাজিলের সঙ্গে সেকেন্ড হাফে, ডিপ সিট করে বসে, এবং সেটাই তাদের জন্য কি বুমেরাং হয়েছে কিনা, তাদের হারাবে? জাপান যতক্ষণ সাহসী খেলছে হ্যাঁ। ততক্ষণ তো ব্রাজিলকে ভালোই টক্কর দিছে চোখে চোখে। ফার্স্ট হাফ was যখন হচ্ছে জাপান hard. বসে গেছে একদম, মানে যে না আমরা ঠিক আছে, আমরা আটকে দিব, ডিপেন্ড করে আটকে দিব, গোল হজম করবো না, 90 মিনিট পার করে দিব, দ্যাটস দ্য মিস্টেক। আমি একটা কথা সবসময় বলি, ফুটবল সবসময় সাহসীদের খেলা, সাহসীদেরকে লাকও ফেভার করে। ফুটবলে সাহসটা করতে হয়। আপনি একটা গোল দিয়ে একদম আটকায় দিবেন 90 মিনিটস, এরকম হলে ডিয়াগো সিমিওনে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগটা জিতত। ওই ম্যাচে 1-0 গোলে আগানো ছিল, কিন্তু রামোস 90 মিনিটে ইকুয়ালাইজ করে। ওই যে মানে ব্রেভদেরকে পুরস্কার দেয়, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ যে যখন গোল করছে, গোল করার পর ওরা অতটা ডিফেন্ডিং না খেলে চ্যালেঞ্জ করলে হয়তো ম্যাচ হাই স্কোরিং হইতো, বাট সেটা হারলে হয়তো সাহসী হারা, কিন্তু পরের হারটা হয়েছে কাপুরুষের হার। তো ফুটবলে আমি ডিফেন্ডিং টিমগুলোকে খুব একটু পছন্দ করি না, বাট এটাও একটা আর্ট। ওকে, বাট সেই ম্যাচটা পরে নিশ্চয়ই একটা পাহাড় নেমে গেছে, বুক থেকে চাপ নেমে আমি গেছে। তো প্রথম হাফে আই ওয়াজ ওয়ারিড, এটা স্বীকারও করতে হবে। আসলে জাপানের কাছ থেকে এতটা যে আশা করছিলাম তাও না, কারণ খেলার আগে থেকেই তারা যেভাবে ব্রাজিলকে আসলে তেমন একটা অ্যাকনলেজ করতে চাইছিল না, এবং দ্য কোচ সেড যে ব্রাজিল নিয়ে ভাবছি না, ফিনালে নিয়ে ভাবছি শুধুমাত্র। সো আই থিঙ্ক দ্যাট ওভার কনফিডেন্ট নেসটা, মানে ওভার কনফিডেন্সটা আই থিঙ্ক একটু, হ্যাঁ, এই জন্য ম্যাচ শেষে আবার গিয়ে কুনিয়াকে ওরকম করে কথা বলতে হবে জাপানিদের উদ্দেশ্যে। দেখতেছিলাম ম্যাচ শেষে সে গিয়ে আবার এটা জবাব দিচ্ছে, না আমি বলছে একটু এগুলা না থাকলে জমে না। I don't think Kunia was answering that. Kunia was consoling the person because জাপানের প্লেয়াররা কানাকাটি নেইমার এটা করছিল, বাট কুনিয়া was literally saying আমরা 5 বারের চ্যাম্পিয়ন, তোমরা বাচ্চা বাচ্চা চুপ থাকো। So that was the response from কুনিয়া। এরকম না, আচ্ছা, আমার মনে তো আমরা একটু লুকিং ফরওয়ার্ড, আমরা এই ম্যাচ নিয়ে কথা বললাম। ব্রাজিলের অপোনেন্ট আমরা পেয়ে গেছি নরওয়ে, আইভরি কোস্টকে হারিয়ে। সো আর ইউ হ্যাপি উইথ নরওয়ে নাকি আইভরি কোস্ট আসলে ভালো? আমি কোট ডিভোয়ার হলেই মনে হয় বেশি আমার ভালো লাগতো, কিন্তু দিন শেষে মনে হচ্ছে যে সেটা ব্রাজিলকে একটু আন্ডার এস্টিমেট করা হতো, কারণ ব্রাজিল আসলে অনেকজন প্লেয়ার একসাথে খেলে খেলে দেখাচ্ছেন। তো কাসেমিরোকে ওঠানোর কথা আসলে শুরু থেকে মনে হয় যে কোনো গেম ওয়াচার তিনি বলবেন যে কাসেমিরোকে ওঠাও, বাট আনচেলত্তি ডিডন্ট ডু দ্যাট। কাসেমিরোই কিন্তু তার পর মুহূর্তে গোল করলেন। তো এইভাবে যদি দেখা যায় যে ব্রাজিলে কিন্তু খেলার মানুষ আছে, ভিনিসিয়াস খেলছে, পাকেতা যদিও ইনজুরি আর খেলবে না, তারপরে যদি আমি দেখি যে কাসেমিরো তো গোল করেছে, কিন্তু ব্রাজিলের আরো প্লেয়ার্স আছেন যারা আসলে একটার পর একটা গোল করতে পারবেন, এবং সাথে এখন নেইমার নামিয়েনি মাঠে। দ্য বিউটি অফ নেইমার, এটা এখন আমরা দেখিনি। তো তার আগেই দেখা যাচ্ছে ব্রাজিল কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। আর ওদিকে নরওয়েতে আমি বলবো আর্লিং হালান্ডকে একটু ভয় পাওয়া ছাড়া তেমন আর কিছু ব্রাজিলের ভাবার কিছু নেই। সো আর্লিং হালান্ডের সাথে একটু কষ্ট হবে ব্রাজিলের, বাট ব্রাজিল ক্যান ডু ইট, সো ইটস ফাইন। আচ্ছা, আমরা সেই ব্রাজিল নরওয়ে ম্যাচের আগে আইভরি কোস্ট নরওয়ে ম্যাচ নিয়ে কথা বলা দরকার। আপনার কাছে কি মনে হয় যে নরওয়ে কি ইজি উইন ছিল এটা, নাকি আইভরি কোস্ট? না, আইভরি কোস্ট তো চ্যালেঞ্জ করবে, এটা আমি আগেও বলছি, দে চ্যালেঞ্জ ভেরি ওয়েল। নরওয়ে ডিপেন্ডিংও করতে হয়েছে কিছু সময়। জাস্ট মানে হালান্ডের যে গোলটা আসছে ওটা হচ্ছে নরওয়ের হঠাৎ ইন্টেলিজেন্স, একটা লাইন ব্রেকিং সিস্টেম আছে নরওয়ের। মানে নরওয়ে ডেঞ্জারাস না ট্রানজিশনাল অ্যাটাকে হঠাৎ ডেঞ্জারাস হয়ে যায়। তো ওই জিনিসটা থেকে আসলে মানে আইভরি কোস্ট ওভার অ্যাটাক করতে করতে একটা পর্যায়ে হচ্ছে গিয়ে মানে বুঝতে পারে না যে এখান থেকে একটা ইনসাইড অ্যাটাক খেয়ে ফেলবে। আচ্ছা, বাট গতকালকে দেখতে কিন্তু ভালো লাগছে অ্যান্টোনিও নুসার গোলটা, হালান্ডের গোলটা, এটার ফিনিশিংটা কি বলবেন? এটাকে আসলে না, হালান্ড আসলে বলটা রিসিভ করে শট নিতে চাইছিল, বাট বলে স্পিড বেশি থাকা, রিসিভিং টাচটাই গোল হয়ে গেছে, যার কারণে ও বিলিভ করতে পারতেছিল না আসলে। কারণ স্ট্রাইকারের খোসাও অনেক সময় ইম্পর্টেন্ট থাকে, স্ট্রাইকারের গোল অনেক সময় বিশ্রী হয়, বাট গোল তো গোল। তবে হ্যাঁ, ব্রাজিল নরওয়ের ম্যাচ আমরা অপোনেন্ট তো ব্রাজিলের অপোনেন্ট পেয়ে গেছি, বাট জাপানে ব্রাজিলকে ভালোই ভুগতে হয়েছে। নরওয়ে ম্যাচটা হাই স্কোরিং হবে, ভোগাভুগি পরে অ্যাটাক হবে দুই দিক থেকে,
নরওয়ে কখনোই ডিপ সিটিং করে ব্রাজিলকে এরকম ইনভাইট করবে না যে আসো অ্যাটাক করো, আমরা কাউন্টার খেলবো না। নরওয়েও বল কন্ট্রোল করবে, মিডে সেকেন্ড বল ব্যাটেল হবে, আর সেকেন্ড বল ব্যাটেল উইন করার ক্ষেত্রে ব্রাজিলের থেকে বেশি আম্পার হ্যান্ডে নরওয়ে থাকবে। ওরা বেশি সেকেন্ড বল উইন করবে, ট্রানজিশনাল অ্যাটাক ওরা বেশি পাবে, ব্রাজিল আশায় থাকবে কাউন্টারের, মানে মেইনলি আর কি। তো এখানে দেখা যাচ্ছে ভিনিসিয়াস নরওয়ে লাইনের পিছনে ডিস্টার্ব করবে প্রচুর, এবং সেটা সে ব্রেকও করতে পারে। নরওয়ে ডিফেন্ডাররা উইল বি নেভার এনাফ টু স্টপ ভিনিসিয়াস, সে হয়তো গোলও পাইতে পারে ব্রেস, বাট নরওয়েও তো ব্রেস মারার প্লেয়ার আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এই ম্যাচটা 4-3 4-4 এরকম হাই স্কোরিং হতে পারে, বিশাল হাই স্কোরিং হওয়ার পসিবিলিটি অনেক হাই। নরওয়ে ছাড়বে না, কারণ নরওয়ে হচ্ছে অনেক পরে তাদের ফার্স্ট এবার নকআউট গেম জিতছে, এখন কনফিডেন্স বিল্ড করছে। তো মানে ওরা কোয়ালিফায়ার যেভাবে খেলে আসছে, ওই সময়ের নরওয়ে আর ওই সময়ের ব্রাজিল তুলনা করলে বলা যাইতো যে ব্রাজিল ইজিলি হারবে। এখন ব্রাজিল হচ্ছে স্ট্রেংথ গেইন করছে, নিজেদেরকে খুঁজে পাইছে, ওয়ার্ল্ড কাপে রিদমে আছে। আবার নরওয়ে হচ্ছে ওয়ার্ল্ড কাপে কিছুটা ড্রেইনড হয়েছে, এনার্জি ড্রেইনড হয়েছে, গ্রুপ স্টেজে ভালোই। আবার নরওয়ের যেটা আমরা দেখছি শুরুতে তারা বলেছে তারা ওয়ার্ল্ড কাপ আসলে এনজয় করতে আসছে, মানে কোনো প্রেশার নাই, প্রেশারলেস খেলতেছে। যে এমনি ওরা একটু প্রেশার নেয়, হালান্ড একটু ডিফারেন্ট টাইপের, ধর আজকে হারলাম কালকে ভুলে গেছি, এই টাইপের অত বেশি প্যারা নেয় না আর কি, মানে কোনো খেলা নিয়ে অত সিরিয়াসনেস নাই। কিন্তু ধরেন মাঠের খেলায় সিরিয়াস, সুপার সিরিয়াস। তো ধরেন মানে হে হচ্ছে প্রচার, বক্সে 10টা টাচ নিবে, দেখা গেল 3টা গোল করে দিছে, এরকম হইতে পারে। ও যদি কালকে 4টা টাচ পাইছিল বক্সে, 4টা টাচে 1টা গোল, তো 8টা টাচে 2টা গোল, ধরেন 12টা টাচে 3টা হইতেই পারে। ও কিন্তু হ্যাঁ, ওর ফিনিশিং অ্যাবিলিটি আলাদা, আর ও খোঁচা মানে গুতা, বডি, হেড, এনিথিং আসলে মানে যেরকম রিসিভ করে গোল দিয়ে গোল হয়, মানে সুন্দর লাগবে না। ধরেন এই যে ভিনিসিয়াস যে একটা গোল অ্যাটেম্প করছিল, 2-4 জনের কাটায় ভিতরে ঢুকে যে বলটা পোস্টে লেগে ফেরত আসছে, ওইটা গোল হলে তো ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সুন্দর গোল ওইটা হইতো, বাট ওইটা হয় নাই। কিন্তু হল্যান্ড তো এত সুন্দর গোল দিবে না আপনাকে, হঠাৎ করে একটা বল আসছে, দেখা গেল একটা বোমা মারছে, ঠিক আছে, দেখাই গেল না যে কোন দিক দিয়ে গেল, সেকেন্ড বারে শট নিয়ে নিয়েছে গোলকিপার রিচের। আচ্ছা, হালান্ডের সঙ্গে ওদেগার্ডের কেমিস্ট্রি এটা নিয়ে যদি একটু বলেন, আপনার কি মনে হয় যে ওদেগার্ডকে যদি ইনঅ্যাক্টিভ করা যায় সেটা একই সাথে হালান্ডকেও আসলে একটু ওদেগার্ডকে ইনঅ্যাক্টিভ করে রাখার মতো মিডফিল্ড তো ব্রাজিলের নাই, যে একটা ক্রিয়েটিভ প্লেমেকাররে ইনঅ্যাক্টিভ করে ফেলতে। অহনা হাসতেছে, কিছু বলবেন আপনি? এটা উত্তর আছে কোনো? অহনা ব্রাজিলের এই ওদেগার্ডকে ইনঅ্যাক্টিভ করা বা ওদেগার্ডকে কেজ করে রাখার মতো মিডফিল্ডার ক্যাসিমিরো। এখন ক্যাসিমিরোর ইনজুরি ডাউট আছে, আই এম নট শিওর। যদি ক্যাসিমিরো স্টার্ট করে তাহলে একটা ভালো আশা আছে যে না ঠিক আছে ফাইন, আমরা একটা ক্যাসিমিরো ক্রুশাল, মানে বিশেষ করে ট্রানজিশনাল অ্যাটাক আটকানোর জন্য। কিন্তু ক্যাসিমিরোরও বয়স হয়েছে, ধরেন ম্যাচ যদি ডাইং মোমেন্টে চলে যায়, এক্সট্রা টাইম চলে যায়, তাহলে ফিজিক্যালি ব্রাজিলের চেয়ে বেটার কন্ডিশনে থাকবে নরওয়ে, মানে স্ট্রেংথের দিক থেকে। ভাইকিংস তো ওরা, তাই না? না, কিন্তু টেকনিক্যাল ফুটবল অলওয়েজ ফিজিক্যাল ফুটবলের বাবা হয়। ব্রাজিল খেলবে টেকনিক্যাল ফুটবল, সো মানে জায়গা তো নরওয়ের ডিফেন্স দিবেই, সেই জিনিস। অর্থাৎ এই গেমে হচ্ছে কি মিস বেশি করা যাবে না, সুযোগ 3-4টা পাইছে, গোল দিয়ে নিতে হবে 2-3টা। মিস বেশি করলে সমস্যা, নরওয়ে মিস বেশি করবে না এটা আমরা বলতে পারি, যে ওরা ফিনিশার ভালো ওদের, কিন্তু ব্রাজিল যাতে মিস না করে, কুনিয়া বা আদার্স মানে মিস করা যাবে না। জাপান গেমে কিন্তু অনেক গোল মিস হয়েছে, এটা কিন্তু 2-1 ম্যাচ না, মানে অনেক আগেই জাপানকে 3-4 গোল দেওয়া যায়। গোল মিসের মহড়া ছিল। ডেফিনেটলি জাপান ট্যাকটিক্যালি খেলেছে, এবং জাপান যেহেতু টেকনিক্যালি খুব ভালো ছিল এবং জাপানের ফোকাস ছিল, মানে সেকেন্ড হাফে গোল হয় 3টা। হ্যাঁ, মানে বেসিক্যালি এতক্ষণ লাগে আসলে তারা জাপান যখন নিচে ব্রাজিল তখন স্পেস পাইছে, কিন্তু সেখানে দে ওয়্যার ওয়েটিং যে তোমরা আসো বল নিয়ে, যে অপারেট করছে ওই অপারেশনে ধরেন ফিনিশিংটা ঠিকঠাক, আর্জেন্টিনার ফিনিশিং। মানে ইমাজিন নিশ্চয়ই আপনি ফিনিশিং দেখতে চাইবেন না? আমি দেখতে চাইবো, কিন্তু নরওয়ে যেভাবে রিল্যাক্সিংলি খেলে বা যেভাবে দেখা হয়েছে, ওই হুটহাট গোলটার জন্য একটু বেশি সচেতন থাকতে হবে অ্যালিসন বেকারকে। কিন্তু সেটা ছাড়াও আমার কাছে মনে হয়েছে যে জাপানকে যখন বিট করতে পেরেছেন, জাপান অনেক স্টাডি করেছে। যতই তারা বলুক যে আমরা ভাবছি না ব্রাজিলকে, ওরা প্রত্যেকটা প্লেয়ারকে ভেবেছে এবং প্রত্যেকটা প্লেয়ারকে ধরে ধরে অ্যাটাক করেছে। সো সেই তুলনায় আমার কাছে মনে হয় নরওয়ে কেউ ব্রাজিল আই থিঙ্ক বিট করতে পারবে, এবং ব্রাজিলের সেই ধাঁচের প্লেয়ার আছে, কাসিমিরো, এন্ড্রিক, মার্টিনেলি, অভাব নাই ব্রাজিলের প্লেয়ারের, কোনো অভাব নাই, এভরিওয়ান ইজ আ গুড প্লেয়ার।
ওকে, সো একটু করে আমরা ছোট্ট করে কথা বলি মেক্সিকো এবং ইকুয়েডর শেষ ম্যাচে যে চমক দিল জার্মানিকে হারায়, কিন্তু মেক্সিকো এই ওয়ার্ল্ড কাপ একটু অন্যরকম মনে হচ্ছে কি, মানে এখন পর্যন্ত তারাই বোধহয় কোনো গোল কনসিড করে নাই, কোনো ম্যাচ হারে নাই, এবং দে আর লাইক ফ্লাইং। স্বাগতিক হিসেবে আছে, প্লাস ভেরি ফিজিক্যাল এবং মানে কনস্ট্রাকটিভ টিম, মানে চরম ফিজিক্যাল। আপনি যদি ধরেন ওই সাইডে ওই সাইডে ইয়াকে ধরেন, এটা কি বলে, ওই সাইডটাতে যদি আপনি মরক্কোকে কনসিডার করেন যে স্ট্রাকচারালি স্ট্রঙ্গার টিম, তাহলে এই সাইডে সেই সিমিলার কাইন্ড অফ টিম হলো মেক্সিকো। আলোচনা হচ্ছে না, কিন্তু অন্যদিকে হচ্ছে। আমাদের দেশে তো মেক্সিকো ফ্যান নাই। মেক্সিকো হলো একটা ফুটবলিং নেশন, মানে ও ফুটবলটা এখানে পূজার মতো, ধর্মের মতো, রিলিজিয়নের মতো। তো এরকম একটা সিচুয়েশনে ধরেন মেক্সিকো স্বাগতিক, তো মানে দে ক্যান গো ভেরি ফার। মানে আমরা যেখানে আশা করছি যে ইংল্যান্ড আর্জেন্টিনার সেমি হবে, ইট ক্যান বি মেক্সিকো আর্জেন্টিনা, মানে Can be. কোয়ার্টার সেমি ব্রাজিল ইংল্যান্ড কোয়ার্টার হবে, কিন্তু হ্যাঁ। ইংল্যান্ড আসবে নাকি মেক্সিকো? ও আচ্ছা, মেক্সিকো আসবে, আচ্ছা ওকে, সেইটা সেই ম্যাচ। এবং ব্রাজিল নরওয়ে ম্যাচ শেষে আসলে কে উইনার হচ্ছে এটা, মানে ব্রাজিল নরওয়ে ইজ এ ভেরি, মানে অনেকে ব্রাজিলকে ফেভারিট রাখতেছে, আমি রাখতেছি না। ব্রাজিল নরওয়ে ম্যাচে আপনি ব্রাজিলকে ফেভারিট রাখছেন না? না, আমি আগেও বলছি যে আমি মানে এই ম্যাচটাতে আমি ব্রাজিলের মানে বিদায় দেখছি। এটা খুবই স্ট্রং একটা দাবি, বাট আমি দেখতেছি এইভাবে জিনিসটাকে। বেশ একটু শুনলেও মাঝে মাঝে মনে হয় যে একটু ব্যাড লাক লেগে গেল কিনা, কিন্তু হ্যাঁ, যেভাবে কারণ আসলে- আসলে হয় কি, আমি ওয়ার্ল্ড কাপ শুরুর আগে স্ট্রংলি বিলিভ করছি এবং বলছি যে নরওয়ের প্রজেক্টটা আমি যেভাবে দেখছি বা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করলে দে আর সুপেরিয়র দেন ব্রাজিল। ব্রাজিল স্টার আছে, প্যাকড অ্যাজ এ টিম। নরওয়ে ইজ ডুইং গ্রেট। নরওয়ে ফ্রান্সের সাথে ইচ্ছা করে হারছে, এই জিনিসটা টের পাবেন ব্রাজিল ম্যাচে। কালকের ম্যাচেও নরওয়ে তাদের 100% পুশ করা নাই। যখন লিডে ছিল 1-0 লিডে ছিল, নরওয়ে জাস্ট ইজি খেলছে। দে ওয়ার ভেরি ইজি অন আইভরি কোস্ট, দে আর টেস্টিং দেমসেলফ ডিফেন্সিভলি। আমি দেখছি যে ওদের মধ্যে খেলার, হালান্ড এরকম প্রেস করছে না, রান করছে না, দ্যাট মিনস এনার্জি কনজিউম করতেছে। তো এর মানে হচ্ছে তারা একটা ফাইনাল গিয়ার রেখে দিছে ব্রাজিলের জন্য, সারপ্রাইজিং গিয়ার। হইতে পারে ফার্স্ট হাফে 2-0 ডাউন ব্রাজিল, এরপরে এই ম্যাচে ব্যাক করা সো ডিফিকাল্ট হয়ে যাবে। প্রতিদিন কামব্যাক হয় না, প্রতিদিন আনচলিক গ্লুকোজ খাইলে যদি প্রতিদিন এই সব ঘটনা ঘটে তাহলে এখন আর কি হবে? না, আমার মনেও হয়েছে আমি কিন্তু নরওয়েকে খুবই স্ট্রং অপোনেন্ট ভাবছি, কারণ আমিও দেখেছি ফ্রান্সের ম্যাচে তারা কেন যেন একদমই টিম বদলে তাদের বি টিম নামিয়েছে এবং তাদের ওই ম্যাচের একটা মোমেন্ট আছে, আমি জি, আপনাকে জি। যদি স্মরণ করাই জি, দিই, জি। আপনি বলেন, সমস্যা নেই। মোমেন্টাম হচ্ছে ফ্রান্স 2-1 আগায় গেছিল, দেন হচ্ছে নরওয়ে একটা লাইন ব্রেক করে এসে ফ্রান্সকে একটা গোল দেয়। জাস্ট ওই গোলটা দেখবেন, দ্যাটস রিয়েল নরওয়ে। ইয়েস, হাসগার্ড। ওকে, বাট আমি এই জায়গাটায়, দর্শক আপনারা শুনেছেন যে হাবিবুর রহমান বলেছে ব্রাজিলকে থামাবে নরওয়ে, বাট আমি এই জায়গাটায় ডিফার করছি। আমার কাছে মনে হয় যেটা ব্রাজিলকে আসলে নরওয়ে অফকোর্স টাফ টাইম দেবে, জাপানের চেয়ে তো টাফ টাইম দেবেই, কিন্তু ব্রাজিল উইল গো। ওকে, ঠিক আছে, এটা আমার আর আপনার বেট থাকলো। শিওর, আমাদের আবার দেখা হবে ঢাকা আমাদের একটা ফ্ল্যাশে। বেট থাকলো, আমরা এটা কথা বলবো। আমি বলতেছি যে ঠিক আছে, ঠিক আছে। ব্রাজিল কে নরওয়ে হারাবে, এটা ধরেন বলতে পারেন আমি স্বপ্নে দেখছি। না না, ঠিক আছে, আপনি তো হইতে সেই পারে। লোক যে বলছিলেন যে সৌদি আরব আর্জেন্টিনাকে হারাবে, and it did happen in 2022। এই ওয়ার্ল্ড কাপে আমার খুব বেশি ভালো সময় যাচ্ছে না, যদি মানে এই সুযোগটা আমি নিচ্ছি, এই আমি বললাম ভরসা করে আমরা হ্যাঁ, জার্মানি আপনাকে আমি যেমন সান্ত্বনা ধরেন- দিচ্ছি, হ্যাঁ, সান্ত্বনা না, শুধু আমি- আর্জেন্টিনার আমি- ব্যাপারে আমার সবকিছু একদমই অ্যাকুরেট আমি জাপান লাগতেছে। ব্রাজিল ম্যাচের আগে আমি সো কনফিডেন্ট যে ব্রাজিলের ম্যাচ জিতবেই। না, এটা তো আমি এখানে বসেই Yeah. বললাম, প্রেডিকশনও দিলাম এবং যে এই ব্রাজিল ম্যাচে জিতবে। মানে আপনার অ্যানালাইসিসের সঙ্গে আমি একমত হয়েই বলছি, ধরেন খেলার স্টাইল, দু দলের পারফরমেন্স, সবকিছু মিলে আমার কাছে মনে হয় ব্রাজিল বের হয়ে যাবে ম্যাচে। বাট আপনি বলেছেন যে না, অলরাইট, হ্যাঁ, ব্রাজিল আগে যদি স্কোর করে তাহলে বের হইতেও পারে, বাট ব্রাজিল আগে যদি গোল ব্রাজিল গোল কনসিড করলেও বের হয়ে যাবে। আমার কাছে মনে হয় না, সামহাউ মনে হচ্ছে না, কারণ আচ্ছা, আপনি বলেন দেখি কি হবে। না, আমার আমরা মনে দুজনে হয় একটা যে বলেছি। ব্রাজিল আগে যদি কনসিড করেও, তো ব্রাজিল বের হয়ে যাওয়ার ক্ষমতা রাখে এবং অনেক মানুষ হচ্ছে গোল ক্ষমতা তো রাখে, ক্ষমতা রাখে। Even- মানে ওই Even যে হ্যাঁ, pure এটাও luck ঠিক। নিয়ে কথা বলতে হবে না, ব্রাজিল ওই যে ট্যাকটিক্স দিয়ে পেরে ফেলবে ফুটবলে এবং ব্রাজিল এবার ফুটবলে ভেবেচিন্তেই আসবে ভাগ্যের মাঠে। খুব দরকার।
ওকে লাক Yeah, অনেক দরকার yeah, এই yeah. ম্যাচে ব্রাজিলের লাক আমি আগেও বলছিলাম মনে হয়। আই হ্যাভ আ ফিলিং এবার ব্রাজিলের লাক ভালো, কেন জানি আমার মনে হচ্ছে যে এবার ব্রাজিল লাক নিয়েও এসেছে। অলরাইট, সো আমরা কথা বলছিলাম কালকে 3টা ম্যাচ নিয়ে, আজকে আরো 3টা ম্যাচ আছে এবং ইংল্যান্ড মাঠে নামছে, সেই ম্যাচে নিয়ে কথা হবে। তার আগে আমাদের একটা বিরতির সময় গেছে, তবে যাবার আগে বলে রাখছি কুইজ কিন্তু আছে আপনাদের জন্য, বিমান টিকিট অপেক্ষায়, আমাদের সাথেই থাকবেন। একটু পরেই ফিরে কুইজটা আগে জানিয়ে দেবো আপনাদেরকে। দেখছেন ঢাকা ফ্ল্যাশ ওয়ার্ল্ড কাপ ক্রেজ, সাথে আছে আমি ফয়সাল তিতুমির এবং আমার সঙ্গে আছেন বরাবরের মতোই ফুটবল অ্যানালিস্ট হাবিবুর রহমান এবং টেলিভিশন উপস্থাপক অহনা তাসলিম খান। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত। দর্শক, আপনাদের বলেছিলাম কুইজটা জানাবো, এবার সেটাই বরং জানিয়ে দিই। ঢাকা ফ্ল্যাশের আজকে থেকেই কুইজটা শুরু হচ্ছে, চলবে ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত। যারা এই সময়ের মধ্যে সবগুলোর সঠিক উত্তর দিতে পারবেন, সবচেয়ে বেশি সঠিক উত্তরদাতা পাবেন ইউএস বাংলা সৌজন্যে ঢাকা কক্সবাজার ঢাকা রিটার্ন টিকিট এবং ঢাকা সিলেট ঢাকা দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতা পাবেন রিটার্ন টিকিট। প্রশ্ন যেটা হচ্ছে কুইজ 1, কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপের সবগুলো আসরে অংশগ্রহণ করেছে? অপশন এ জার্মানি, অপশন বি আর্জেন্টিনা, অপশন সি ব্রাজিল এবং অপশন ডি ইংল্যান্ড। আমরা বলছি প্রশ্নটা, কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপের সবগুলো আসরে অংশগ্রহণ করেছে? এই প্রশ্নের উত্তর দিতে থাকুন আমাদের এই ভিডিওর নিচে কমেন্টস করে, একই সাথে সাবস্ক্রাইব করুন ঢাকা ফ্ল্যাশের ইউটিউব চ্যানেল এবং একই সাথে এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে এবং লাইক ফলো কমেন্টস করতে ভুলবেন না। আপনার এই উত্তরের উপরে ফাইনাল শেষে যেরকম বিজয়ী ট্রফি জিতবে, আপনিও কিন্তু পেয়ে যাবেন টিকিট। অলরাইট, আমরা একটা আলোচনায় ফিরে আবারও নজর দিতে চাই ইংল্যান্ড কঙ্গো ম্যাচে। প্রথমত হচ্ছে এটা দুই দলের শুরুটা যদি আমি বলি, ইংল্যান্ডের একটা উড়ন্ত শুরু এগেনস্ট ক্রোয়েশিয়া, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই ইংল্যান্ড হারায় গেছে এই ওয়ার্ল্ড কাপে। পরে 2 ম্যাচে আমরা সেই ইংল্যান্ডকে আর পাই নাই। সেম কঙ্গো, তারা প্রথম ম্যাচে যেরকম চমক দিয়েছে পর্তুগালের সঙ্গে, তারপর আসলে কঙ্গোর অফকোর্স স্ট্রাগল করতে তো হয়েছেই। এখন এই ম্যাচটা ঘিরে হাবিবুর রহমান আপনার কাছ থেকে শুনবো অ্যানালাইসিস, আপনি কতটা এক্সাইটেড আসলে এই ম্যাচ ঘিরে? এই ম্যাচে এক্সাইটমেন্টের কিছু নাই। প্রথমত হাই স্কোরিং ম্যাচ হচ্ছে না এটা, না, এটা 2-0 1-0 3-0 ইংল্যান্ড যা করবে আর কি, মানে ইংল্যান্ড যতক্ষণ লাগে আর কি গোল বের করতে। আচ্ছা, এরকম ডাক্তার কঙ্গো চেষ্টা করবে আর কি, যে কঙ্গো একটা টাইম পর্যন্ত এক্সট্রা টাইমে নিয়ে যাওয়া। কিন্তু ধরেন এটা তো আর পর্তুগাল না যে মানে ওইভাবে আটকায় দেওয়া যাবে, আদার্স ইংল্যান্ড বের করে ফেলবে ম্যাচ। আর ধরেন শুরুতে সহজ অপোনেন্ট পাওয়াটা কিন্তু মানে নকআউটের স্ট্রেংথ বাঁচায় রাখার জন্য খুব ভালো। আর এই দিক থেকে আনলাকি হচ্ছে ব্রাজিল, প্রথম ম্যাচে একদম ড্রেন আউট হয়ে গেছে। পাইছে জাপান, যথেষ্ট স্ট্রাগল করছে, দেন এখন পাবেন নরওয়ে। আর কিন্তু শুরুতে লাকি হচ্ছে ধরেন ইংল্যান্ড খুব বেশি লাকি, স্পেন খুব প্রেসি অপোনেন্ট অস্ট্রিয়া পাচ্ছে, সো তারা স্ট্রাগল করা লাগবে, তাদের কষ্ট হবে। মানে লাকি অপোনেন্ট মানে ডাক্তার কাঙ্গো পাইছে হচ্ছে ইংল্যান্ড, আর এদিকে কাবো ভার্দে পাইলো আর্জেন্টিনা। আর্জেন্টিনা তো এমনিতেই ওয়ার্ল্ড কাপের আগ থেকে গুয়াতেমালা, কুরাসাও ওই সেই এগুলার সাথে খেলতে খেলতে অভ্যস্ত। সো এটা তাদের জন্য আমার মতে আরেকটা প্র্যাকটিস ম্যাচের মতো। এখানে আসলে মেসি আরো 2-1টা গোল করে এমবাপ্পের সাথে 6-6, তো এটাকে জাস্ট একটু বাড়াই নেবে, দ্যাটস ইট। ঠিক আছে, আমরা একটু ইংল্যান্ড ডক্টর কঙ্গো ম্যাচেই যাই। এই ম্যাচ মানে আপনি বলছেন আজকে ঘুম হবে, মানে আসলে খুব একটা আমাদের অতটা হ্যাঁ মাথা ব্যথা নেই, মানে অবশেষে মানে আমি যদি এই ম্যাচগুলো নাও দেখি আমার ওই ঘুমের ভেতর যে একটা অস্থির লাগা থাকে সেটা আর থাকবে না। আর যেমন ইংল্যান্ড ওই 4টা ম্যাচ জিতে দেখিয়ে দিয়েছে, ইংল্যান্ড খেলছে ভালো। আর এদিকে ডিআর কঙ্গো অনেক কষ্ট করে একটা ম্যাচ জিতেছে। তো ডিআর কঙ্গো এই বছর খেলতে এসেছে, তাদের আমার মনে হয় যে বিশ্বকাপের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এন্ড ইংল্যান্ডের অপোজিটে খেলে শুধুমাত্র ইংল্যান্ডের সাথে খেলার একটা এক্সপিরিয়েন্স তারা যে গ্যাদার করে নিয়ে যাবে, আই থিঙ্ক এটাই ডিআর কঙ্গো ফিল করতে পারছে। ইয়েস, ইনফ্যাক্ট ডিআর কঙ্গো বহু বছর পর ওয়ার্ল্ড কাপ খেলছে, প্রথমবারও বলতে পারেন, কারণ এর আগে 1974 তাদের নাম ছিল জাইরে, এখন তারা কঙ্গো হয়ে এসে খেলছে। হ্যাঁ, তো সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে যে ডিআর কঙ্গো যেমন করে রীতিমতো ইংল্যান্ডের প্লেয়ারদেরকে আসলে দেখবেন, ফলো করবেন, একদম চোখের সামনে মুগ্ধ হয়ে দেখবেন, যেমন করে কেপ ভার্দে আর্জেন্টিনার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। এটা সবাই বলছে যে ইভেন বোজিনিয়া ইজ ভেরি এক্সাইটেড টু চেঞ্জ দ্য জার্সি উইথ মেসি। সো ইভেন কেপ ভার্দের মেসিকে সম্বর্ধনা দেওয়ার জন্য যত রকম অ্যারেঞ্জমেন্ট তারা করছে, তা আমার মনে হয় যে এটা তাদের জন্য এটা মনে হবে যে না, মেসির আশেপাশ দিয়ে তাকে কোনো রকম ডিস্টার্ব করা, খেলতে বা গোল দিতে বাধা দেওয়া, এটা তাদের জন্যই
একটু ভুল হয়ে যায় কিনা, এরকম এম্বারাসিং হয়ে যায় কিনা। তো তারা রীতিমতো যে এই টিমকে ওয়ার্শিপ করে সেই টিমকে নিয়ে তারা অত বেশি ঘাটাবে না, বরঞ্চ তারা মেসির দিকে তাকিয়ে থাকবে, সেটাই মনে হচ্ছে। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আর্জেন্টিনা এই ধরনের ম্যাচে, সবই এই ধরনের টিমের সাথে? এটা আমি যেটা মনে করি, অবশ্যই এটা ফিফার সঙ্গে আর্জেন্টিনার একদম সেট আপ, এবং এটা ফিফা প্রত্যেকবার এটা করে দেয়, আর্জেন্টিনাকে জিতায় দেয়। এটা নিয়ে আর কোনো বলারই নেই ভাই, আপনারই ঠিক। এটা আমার সামনে বসে বসে বললেন, হ্যাঁ বললাম কিন্তু দেখেন আমি আপনাকে বলি, আর্জেন্টিনার অপোনেন্ট রাউন্ড অফ 16 কে হওয়ার কথা ছিল? এই আলোচনাটা লেটস সে উরুগুয়ে, আর্জেন্টাইনের যারা প্রতিপক্ষ হ্যাঁ ব্রাজিলিয়ান ফ্যান তাদের খুশি করার জন্য লেটস সে উরুগুয়ে। এখন আপনি তাদেরকে বুঝাইতেই পারবেন হ্যাঁ না উরুগুয়েকে নিষেধ করলো কে যে আপনি আইসেন না? উরুগুয়ে কেন, মানে উরুগুয়ের মারা খাইতে বলছে কে? কে বললো সেটা আমরা জানতে চাই, কে বললো আসলে, কে বললো এটা জানার পর্তুগাল বিষয়। আসে কোয়ার্টারে। হ্যাঁ আমি ওয়ার্ল্ড কাপের শুরুতে বলছি তাদেরকে আগে কলম্বিয়াকে হারায় গ্রুপ চ্যাম্পিয়ন হইতে বলেন, তারপর আসুক। কি হইলো? সেটাই হলো। আমি ভেরি কনফিডেন্ট ছিলাম যে কলম্বিয়াকে হারায়, ওই গ্রুপে হারায় চ্যাম্পিয়ন হয়ে আসতে পারবে না। হইছেও তাই, ওই পাশে যাওয়া লাগছে। এখন কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনা, মানে সবাই আগের থেকে একটা বিল্ড আপ দিচ্ছিল যে মেসি রোনালদোর একটা কোয়ার্টার ফাইনাল হবে। Yeah. ওরা চাই না যে ওই ম্যাচ হোক। ঠিক আছে। ওকে, সো আমি ইংল্যান্ড ম্যাচের আগে একটু ইংল্যান্ড কোচের কথাই যদি যাই, টমাস টুকেল কিছু কথা বলেছেন প্রেস কনফারেন্সে। একটা হচ্ছে যে তারা গ্যারেথ সাউথগেটের ওই স্ট্র্যাটেজি ফলো করতে চান। সাউথগেটের সময় ইংল্যান্ড যেটা করেছে, দুইটা ইউরো ফাইনাল খেলছে না, ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলছে। এবং আরেকটা কথা বলেছেন টমাস টুকেল যে মানে আমরা এখানে আসলে খুব বিউটিফুল ফুটবল খেলতে আসি নাই, আমরা এখানে জিততে আসছি। এবং তারা আসলে টাইব্রেকটাকেই মনে করছে যে সেটা তাদের স্ট্রং জোন। মানে আপনি এটাকে কিভাবে দেখেন ইংল্যান্ডের এই স্ট্র্যাটেজিটা? না আমি ইংল্যান্ড আসলে টুকেলের টুর্নামেন্ট ম্যানেজমেন্ট করার অভিজ্ঞতা আছে, চেলসিরে নিয়ে এসে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে বলাই যায়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনি মানসিকভাবে যদি আগেই মনে করেন যে আমি ট্রাইব্রেকারে যাই জিতবো, তাহলে আপনি ম্যাচের মধ্যে হেরে যাবেন, ওই পর্যন্ত যাবেন না। জাপান যেটা করছে আর কি, আপনার মেন্টালিটিতে যদি আগেই ঢুকে যায় যে আমি ওইটা করবো। ট্রাইব্রেকারের ব্যাপারে অনেক টিমের প্রিপারেশন থাকে, বাট দে ট্রাই টু উইন ইট ইন দ্য রেগুলার টাইম। ঠিক আছে, এখন আমি ইংল্যান্ডকে খুব ভালো হাইপ দিছিলাম, মানে শুরুতে বলা যায় টিম ভালো ব্যালেন্সড, কিন্তু শুরুতে ইংল্যান্ড টিমের একটা অ্যারোগেন্ট কল আছে, একটা দুইটা কল ছিল যেটা আমার কাছে মনে হয়েছে টুকেল হয়তো তার স্কোয়াড ব্যালেন্সের জন্য চাইছে, যে সে অ্যান্থনি গর্ডনকে নিছে উইঙ্গার হিসেবে, কিন্তু ইয়ারে নেই ফিল ফোডেনকে নেই, তারপরে কোল পালমারকে নেই। পালমার হইলে এমন প্লেয়ার যে একটা ম্যাচে যে কোনো অপোনেন্টরে ধরেন শেষ করে দিতে পারে একা। পিএসজি রে করে দিছে, কিন্তু সেটা ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজি খুবই তাণ্ডবের সাথে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। চেলসির সাথে খেলতে এসছে, ফার্স্ট হাফে কোল পালমার শো ডান। এই ধরনের কিছু প্লেয়ার যারা মাঝে মাঝে ম্যাচ ডিসাইড করে ফেলে, আপনি তারা বেঞ্চ থেকে খেলান নো প্রবলেম, বাট ইংল্যান্ড স্কোয়াড এত বড় 26 জনের, সেখানে এই টাইপের ট্যালেন্টের জায়গা হওয়া উচিত ছিল। এরপরে আমি ভাবছি যে না ঠিক আছে ওরা ভালো করে, বা হ্যারি কেইন ফর্মে, স্কোরিং ফর্মে, বাট দেখেন এখন সাকা ডিক্লাইনিং, এই জায়গাটা তো পালমারের হতে পারতো, কারণ সাকা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পর্যন্ত খেলছে, এনার্জি ব্রান্ড করে আসছে ইউরোপ থেকে। মানে চেলসি আগেই থেকেই ঝরে গেছে, বা ইয়াতে চ্যাম্পিয়ন্স লিগ ছিল না, ফাইনাল পর্যন্ত কোনো চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল পর্যন্ত খেলে আলভারেজ টায়ার্ড। তার মানে একটা ফ্রেশ লেগের দরকার ছিল, মানে ওই সিচুয়েশনটাতে আমি মনে করবো এটা একটা রং ডিসিশন, রং কল। আর আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন ডাটি, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ সুন্দর খেলে জেতা যায় না, এটা যে কেউ বলবে। সুন্দর খেলে মানে ফ্রান্সে খুব বেশি সুন্দর ফুটবল খেলে ব্যাপারটা এরকমও না, সুন্দর ফুটবল খেলে শুধুমাত্র স্পেন। আর বাকি যে সমস্ত টিমই একদম এবার মোটামুটি ভালো করছে এখন পর্যন্ত, ভালো ব্রাজিল, আর্জেন্টিনা, মরক্কো, তারপরে নরওয়ে, ফ্রান্স, আদার্স, সবাই কোনোদিন ভালো কোনোদিন ডার্টি, মানে যখন সিচুয়েশন অনুযায়ী যেমন ফুটবল ডিমান্ড করে ওরকম খেলতেছে। ওয়ার্ল্ড কাপে আপনার এরকমই খেলা লাগবে, ঠিক আছে এই স্টেটমেন্ট ওকে, বাট আমার কাছে মনে হচ্ছে যে ইংল্যান্ড ইজ ডিক্লাইনিং। এর ওয়েদারের একটা ব্যাপার আছে, এটা ম্যাচ করা যাচ্ছে না আর কি, ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়েদার আর আমেরিকা মিলছে না। অলরাইট, ঘানা তাদের সঙ্গে কালা জাদু করেছিল, গোল করতে পারে এই ম্যাচে। কঙ্গো আরেকটা আফ্রিকান দল,
আবারও সেরকম কিছু করবে নাকি ইংল্যান্ডের সাথে আমার আটকে দিতে এটা পারবে? এটা হয়েছে, কিন্তু এটা কিন্তু কথা এসেছে হ্যাঁ, যে তারা বলেছে এবার নাকি কেপ ভার্দের কাছে আর্জেন্টিনা হেরে বাড়ি যাবে, এমন নাকি কথা হয়েছে। তো এটা ওই একটা ক্ষেত্রে হলো, এই ক্ষেত্রে হওয়ার কোনো আমার মনে হয় কোনো কালো জাদু মেসিকে থামাতে পারা উচিত না, কিংবা মেসি নিজেই একটা কালো জাদু মনে হয় যে হি ইজ আ ম্যান হিমসেলফ। সো তাকে থামাতে কালো জাদু না, আরো 2-3 ডিগ্রি আরো কিছু তারা অ্যারেঞ্জ করতে পারে। বাট কেপ ভার্দে আমার মনে হয় যে যদি তাদের ফর্মে খেলে আর বসনিয়া যদি ওই ধরনের প্রাচীর ক্রিয়েট করতে পারে, 2-4টা গোল যদি ঠেকাতে পারে, এটাই কেপ ভার্দের জন্য বিউটিফুল গেম হবে। অলরাইট, আচ্ছা একটা জিনিস বলো তো, ইংল্যান্ডের আজকে চিন্তা হচ্ছে তাদের কোনো রাইট ব্যাক নাই আসলে, রিস জেমস ইনজুরিতে, একই সাথে কোয়ানশা ইনজুরিতে। সো টুকেল এইটা নিয়ে একটু বিপাকে আছে। প্রবাবলি স্পেন্সিকে দিয়ে হয়তো স্টার্ট করাবে, কিন্তু তার অরিজিনাল বা রেগুলার রাইট ব্যাককে তিনি পাচ্ছেন না। তবে তার জন্য সুখবর যেটা যে রাইস ফিরেছেন মিডফিল্ডারদের ইনজুরি থেকে। বাট স্টিল ডিফেন্স নিয়ে আসলে টমাস টুকেল শুরু থেকেই বোধহয় একটু স্ট্রাগল করছেন, তিনি কিন্তু কয়েকজনকে ট্রাই করেছেন সেই জায়গাটায়। তো মানে ইনজুরি তো একটা প্রবলেম। ধরেন ইংলিশ প্রিমিয়ার লিগের যে ইন্টেন্সিটি, ওখান থেকে যখন প্লেয়াররা আসে তখন আসলে মানে গোটা একটা সিজন খেলে এসে হাই ইন্টেন্সিটি দিয়ে তারপরে এসে আবার টপ লেভেলে পারফর্ম করা, এটা খুব। ধরেন রিয়াল মাদ্রিদের সিজন যদি খুব বেশি ইন্টেন্স হইতো, ট্রফি লেস না যাইতো, আগেই শেষ না হয়ে যেত, তাহলে এমবাপ্পেকে আপনি টায়ার্ড পেতেন। কিন্তু এমবাপ্পে ফ্রেশ, মেসি তো মিড সিজন আসছে পুরা রিদম নিয়ে, যার কারণে অতিরিক্ত ফ্রেশ। তারপরে ধরেন ভিনিসিয়াস ফ্রেশ, ওই যে রিয়াল মাদ্রিদের সিজনটা ভালো যায়নি, ইন্টেন্সিফাই বেশি হয়ে গেলে ঝামেলা হয়ে যেত। কিন্তু বার্সেলোনার সিজন ছিল ইন্টেন্স, বার্সেলোনা খেলেও ইন্টেন্স ফুটবল। লুক এট রাফিনিয়া, মানে সে ইনজুর্ড, মানে বাইরে হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ থেকে বলা যায়। এবং লামিন ইয়ামাল ইনজুরি থেকে এখনো ছন্দে আসে নাই, মানে ইনজুরি থেকে ফিরছে। পেদ্রিকে টায়ার্ড লাগতেছে, দ্যাট মিনস এগুলা ম্যাটার করে। আচ্ছা একটা জিনিস মানে স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে কঙ্গো এই কোচের অধীনে 57 ম্যাচের 29টা ক্লিন শিট রাখছে, এবং তাদের সঙ্গে কেউ একাধিক গোল দেওয়া মানে ভীষণ কষ্টের ব্যাপার। তো তাদের এই, তার মানে অফকোর্স তাদের ডিফেন্স ইজ স্ট্রং, তাদের স্ট্রেংথ। সেইটা কি ইংল্যান্ডের কি মনে হয় যে আসলে তাদের অ্যাটাক, স্পেশালি হ্যারি কেইন মনে হচ্ছে যেন ঠিক সেই ফর্মে তিনি নাই, নাকি বেলিংহ্যামকে আসলে এই ম্যাচে হ্যারি কেইন হয়তো গোল করে দেবে? এটা আসলে ওই যে ক্রস, মানে কঙ্গো যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ করে, এরিয়ালি যদি বিট না করে, দেখেন গ্রাউন্ডে ব্রেক করে দিছে, পারবে। আচ্ছা মানে অলরাইট, তাহলে আমরা একটু পরের ম্যাচে যাই। বেলজিয়াম সেনেগাল, আরেক ইউরোপ ভার্সাস আফ্রিকা। এই ওয়ার্ল্ড কাপের আপনি যদি প্যাটার্ন দেখেন, রাউন্ড অফ 32 সেনেগাল ফেভারিট। সেনেগাল ফেভারিট। সেনেগাল অবশ্য একটাই ম্যাচ জিতেছে, কিন্তু সেটাতেই আবার 5টা গোল করে দিয়েছে। হ্যাঁ, তো ওই 5টা সেনেগালের গোল বিষয়টা দেখে হচ্ছে favorite কি, হয়ে গেছে। এবার ওদের একটা প্রবলেম আছে, ওদের প্লেয়ারদের খরচ, খাবার দাবার, ফেডারেশন খুব ঝামেলা চলছে। হ্যাঁ, এটা নিয়ে বেশ আফকনের উইনার সেনেগালকে আপনি মরক্কোর মতো স্ট্রংই পাইতেন, হয়তো ইন্টারনাল একটা প্রবলেমের কারণে সেনেগাল ছন্দে নেই। বাট সেনেগাল যদি ট্রু সেনেগাল হয়ে ওঠে, যেটা আফকনের সেনেগাল ছিল, ওই রকম হয়ে উঠলে, তাহলে মনে করেন বেলজিয়ামের এইবার কারেন্ট সিচুয়েশন পাত্তাই পাবে না আসলে। কিন্তু আপনি বেলজিয়ামের লাস্ট ম্যাচের পরেও এটা বলবেন, তার নিউজিল্যান্ডের সঙ্গে যে ফুটবল খেলছে, তাতে কি? কেভিন ডি ব্রুইনে তো মনে হচ্ছে ইজ ব্যাক। এরকম এক ম্যাচে রোনালদোও ব্যাক করছিল, উজবেকিস্তান পায়ে রোনালদো ব্যাক করছিল পরের ম্যাচে। এখন ইন্টেন্স টেস্ট দেন আপনি সেনেগালের সাথে, আগে সেনেগাল দেখুন গোল করে দিয়েছে দুইটা। বাট ট্রোসারকে কেমন দেখছেন? ইজ গ্রেট, না? ডুইং ফ্যান্টাস্টিক। ডোকু দারুণ প্লেয়ার, মানে উইংটা ফাংশনাল, বেলজিয়াম খুব ভালো ফাংশনাল। মানে আমি এতক্ষণ মজাই করছি, মানে বেশ ইন্টেন্স ব্যাটেল হবে। বেলজিয়াম যে ছেড়ে দিবে ম্যাচ এরকম না। বাট সেনেগাল ফেভারিট আমার কাছে সেনেগাল অন সিচুয়েশনাল ফেভারিট। আমার মনে হয় বেলজিয়াম ইউরোপের যা চলছে, আমার এই জন্যই মনে হচ্ছে যে সেনেগাল ফেভারিট। সেনেগাল একটা ম্যাচে 5টা গোল করে ওদের এখন বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হয়ে যাওয়ার কথা। তারপরও আমার কাছে মনে হয় যে বেলজিয়ামের প্রবাবিলিটি বেশি, সেটা স্ট্যাটিস্টিক্সও তাই মনে করে। কিন্তু ইভেন সেনেগাল একটা হেভি ফাইট দেবে, সেটা আমার ডেফিনেটলি মনে হয়। এবং এটা একটা পাওয়ার ম্যাচ টাইপের হয়ে যেতে পারে, মানে গোলের পর গোল হতে পারে। তো এইজন্য আমি অ্যানালাইসিসের বাইরে দুষ্টামি করতেছি। ভালোই চলতেছে, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। কারণ হাবিবুর রহমান আসলে তাকে এরকম দুষ্টামির মুডে পাওয়া যায় না, আজকে পাইছি আমরা। আমি হচ্ছে কি আজকে সিরিয়াস, মানে সিরিয়াস থেকে বায়াস সিরিয়াস কথাবার্তা কি ভালো লাগে, আজকে একটু আমরা দুষ্টমি করছি। তার এটা যদি দুষ্টুমি, আমি এটাই হা করে শুনছি। ওকে, সো আমরা তো বেলজিয়াম সেনেগাল ম্যাচ, আর একটা ম্যাচই আছে, সেখানে আরেক স্বাগতিক ইউএসএ মাঠে নামছে। এবং এই ম্যাচটাতে আমরা যদি একটু শুধু আসলে ইউএসএ এর সঙ্গে বসনিয়ার কি মনে করেন চান্সেস কেমন হবে, ম্যাচটা কত পার্সেন্টেজ যদি দেন? তো লো ব্লক টিম,
ইউএসএ হলো এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি দৌড়ানো টিম। তো ধরেন ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে যদি বসনিয়া আটকে দেয় তাহলে ইউএসএ এখান থেকে বাড়ি, মানে যদি আটকায় দিতে পারে ওই ফোর্সটাকে, কিন্তু ইউএসএ কে আটকানো তো সহজ হবে না। এই ওয়ার্ল্ড কাপে লো ব্লক ডিফেন্ডিং টিমগুলা বেশ ভালো করতেছে, আবার যে সমস্ত টিম লো ব্লক ভাঙার জন্যে প্যাশনেট বা ভাঙার জন্য পরিচিত, ওরা আবার ইচ্ছা মতো ভাঙতেছে। তো এর মানে হচ্ছে কি ইউএসএ এর পক্ষে পসিবল ভাঙা। বসনিয়া লো ব্লকে দিবে, 0-0 ড্র করতে চাইবে, বাট ইউএসএ যদি চান্সেস কাজে লাগাই ফেলে নির্ধারিত সময় 1-0 2-0 খেলা শেষ হয়ে যাবে। ওকে, সো তার মানে কানাডা এর মধ্যে আয়োজক হিসেবে চলে গেছে রাউন্ড অফ 16-এ, মেক্সিকো চলে গেছে, এখন ইউএস এর পালা। কানাডার সাথে জানি কার খেলা? কানাডা তো প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা হারালো, এখন দে হ্যাভ গট দ্য অপোনেন্ট মরক্কো। ওকে, দ্যাট ইজ গোইং টু বি আ টাফ ম্যাচ অফ কোর্স। হ্যাঁ আমার কাছে মরক্কোর উইন। নেদারল্যান্ডকে হারানোর পরে মরক্কো আসলে সামনে আর ছোটখাটো কাউরেই, মানে ছোটখাটো পাঁচতান টাস্তান গুনবে না আর কি। ইউএসএ কিন্তু আমার এই ম্যাচে জিতলে তারা পাবে এই বেলজিয়াম বা সেনেগাল ম্যাচের উইনারকে, সো ইউএসএ এর জন্য রাস্তাটা বেশ সহজ হবে হয়তোবা। হ্যাঁ, কিসের সহজ, বেলজিয়াম সেনেগাল আসলে ইউরোপ পাড়ার কুত্তার মতো ফালাই ফেলাইব দেখেন। মানে আপনি স্বাগতে কখন অনেক দূর যান ওয়ার্ল্ড কাপে একটা পর্যায়ে, বাট সেনেগাল বেলজিয়াম আসলে যে ফিজিক্যাল চ্যালেঞ্জ দিবে, মানে বেলজিয়াম দিবে টেকনিক্যাল মাইর আর সেনেগাল দিবে একদম লাঠির মাইর। ইউএসএ এর এই পর্যন্তই ঠিক আছে, আর বেশি আগে গেলে রিস্ক করে ফেলবে, এর আগে যাইতে দেয়া যাবে না। নেক্সট কোন তিনটা দল পরের রাউন্ডে যাচ্ছে সেটা ভাইয়া তিনটা দলের নাম বলুক, আমি কিন্তু হ্যাঁ, ইউএসএ যদি মনে করেন যে একটা সুযোগ পায় কোয়ার্টার পার করো, তাহলে বাকিটা সেটআপ দিয়ে শেষ, সেটআপ দিয়ে শেষ। ডোনাল্ড ট্রাম্প মানে প্রবলেম হয়ে যাবে, কিন্তু ট্রাম্প কিন্তু এমনিই প্রবলেমেটিক ইনসান, বুঝছেন না? ফিফাতে এমনি আগে ভাগে আমরা, মানে ফিফা কিন্তু মাঠে নিয়ন্ত্রণ করে না, কিন্তু মাঠের বাইরে ফিফার দুর্নীতির আসলে শেষ নাই। এই ওয়ার্ল্ড কাপ ইউএসএ তে যাওয়াও একটা মানে কারাপ্টেড ডিসিশন, বা ওখানেও প্রচুর আন্ডার দ্য টেবিল মানি আদার্স বহু ফ্যাক্টর, স্পন্সর ফ্যাক্টর কাজ করে। ফিফা মাঠের খেলায় হয়তো কোনোদিন চেঞ্জেস আনতে বলে না, বাট ইউএসএ তে যদি সেমি পর্যন্ত যায়, এখান থেকে দেখবেন যে মাঠের খেলায়ও বহু কিছু আসবে, এবং সেটা আমরা যারা ফুটবল লাভার তাদের পছন্দ হবে না, মোটে সুখকর হবে না। ইউএসএ বেশি আগে যাওয়া খুবই বিপজ্জনক। আমি তো চাই তা যত তাড়াতাড়ি যায়। ওকে, তাহলে অহনা যেটা বলছে আমরা সেটা দিয়ে শেষ করব। আচ্ছা, আপনি আগে বলেন যে এই আজকে যে তিনটা ম্যাচ, সো ইউএসএ বসনিয়া, এখানে ইউএসএ আমার ফেভারিট, সো বেলজিয়াম, আমার সেনেগাল? পক্ষ থেকে যাচ্ছে হলো ইংল্যান্ড, বেলজিয়াম এন্ড ইউএসএ। ডক্টর গঙ্গো, ডক্টর গঙ্গো, সেনেগাল, আরেকটা কে? বসনিয়া। বসনিয়া। ও মাই গড, আজকে সে পুরাই ফান মোডে আছে, ঠিক আছে, তাকে আমরা আজকে ছেড়ে দিলাম ফান মোডেই। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান আবারও এবং অহনা তাসনিম, আপনাদের দুজনকেই। দর্শক, এই ছিল আমাদের আজকে ঢাকা ফ্ল্যাশ ওয়ার্ল্ড কাপ ক্রেজ। বাট ভুলে যাবেন না, আমাদের কুইজ কিন্তু দেওয়া হয়েছে, তো সেই কুইজের উত্তর দিন, জিতে নিন আমাদের ইউএস বাংলা সৌজন্যে দুটো টিকিট। এছাড়া অবশ্যই যুক্ত থাকবেন ঢাকা ফ্ল্যাশের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথে, আর আমাদের ওয়েবসাইট www.dhakaflash.com ভিজিট করতে ভুলবেন না। বিশ্বকাপ ঘিরে প্রতিদিনই আমরা হাজির হচ্ছি, বিশ্বকাপের ম্যাচের আগের পরের নানা বিশ্লেষণ নিয়ে হাবিবুর রহমান সহ আরও নিয়মিত অতিথিরা আমাদের সঙ্গে থাকবেন, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো আমি ফাসিল বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।